বন্ধুরা গত ক্লাসগুলোতে আমরা ডট গুণন, স্কেলার গুণন, ক্রস গুণন, ভেক্টর গুণন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ডট গুণন বা স্কেলার গুণনের ব্যবহার নিয়ে আলোচনা করব। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখেই আজকের ক্লাসটা শুরু করবে, কেননা আজকের ক্লাসে আমরা গত ক্লাসের অনেকগুলো থিওরি ব্যবহার করব। তো ডট গুণন বা স্কেলার গুণন বেসিক্যালি একই জিনিস, তো এদের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম ব্যবহার হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য। ধরো তোমাকে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আরেকটা ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর দেওয়া আছে 30i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 7k ক্যাপ, বি ভেক্টর দেওয়া আছে 20i ক্যাপ মাইনাস 10k ক্যাপ। এরকম ধরো i ক্যাপ j ক্যাপ k ক্যাপের মাধ্যমে এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে। তো এ ভেক্টর আর বি ভেক্টর দেয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ কত সেটা জানতে চাইলে আমরা ডট গুণন বা স্কেলার গুণনকে কাজে লাগিয়ে সহজেই একটি সূত্র বের করে ফেলতে পারি, যেটা দিয়ে এই থিটাটা সরাসরি বের করা যাবে। তো কিভাবে সূত্রটা বের করা হয় সেটা আমরা একটু দেখাই। আমরা স্কেলার গুণন বা ডট গুণনের ক্লাসগুলোতে এরকম সূত্র পড়ে এসেছি যে এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে তাদেরকে যদি ডট গুণন করো এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে এ মডুলাস বি মডুলাস কস থিটা, আরেকটা হচ্ছে এ এক্স বি এক্স যোগ এ ওয়াই বি ওয়াই যোগ এ জেড বি জেড। তো এই দুইটা সূত্রর এটা ব্যবহার করি আমরা যখন মান আর কোণ দেওয়া থাকে, আর এটা ব্যবহার করি যখন আমাদের ভেক্টরগুলোর ভেক্টর প্রকাশ দেওয়া থাকে। তো আমাদের এই দুইটা সূত্রের মধ্যে আমরা যদি কস থিটা টার্মটি এক পাশে করে এ মডুলাস বি মডুলাস এই টার্মটি আরেক পাশে করে দিই, তাহলে আমরা এরকম একটা জিনিস পাই। এই জিনিসটা এটা কিন্তু একটা সরাসরি সূত্র আকারে ব্যবহার করা যায়। তো তোমাদের যদি ভেক্টরগুলো এ ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মাধ্যমে দেওয়া থাকে, বি ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মাধ্যমে দেওয়া থাকে, আমরা লবের টার্মটি ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি, তাই না? তো যারা ডট গুণনের ক্লাসটি করেছো তারা জানো এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এগুলো আসলে কী বোঝাচ্ছে। আই ক্যাপের সহগ, আই ক্যাপের সহগ, এ এর আই ক্যাপের সহগ নিলে বি এর আই ক্যাপের সহগ নিলে এগুলো গুণ করলে, একইভাবে জে ক্যাপের সহগগুলো কে ক্যাপের সহগগুলো নিয়ে গুণ করলে উপরের লবের টার্মটি ইজিলি পাওয়া যায়। হরের টার্মটা কিভাবে পাবো? হরে রয়েছে এ মডুলাস বি মডুলাস, অর্থাৎ এ ভেক্টরের মান লাগবে, বি ভেক্টরের মান লাগবে। তো এই ক্ষেত্রে আমরা মান বের করার ক্ষেত্রেও যে এরকম সূত্র শিখে এসেছি, রুট ওভার এ এক্স স্কোয়ার যোগ এ ওয়াই স্কোয়ার যোগ এ জেড স্কোয়ার, তেমনিভাবে বি ভেক্টরের ক্ষেত্রেও রুট ওভার বি এক্স স্কোয়ার যোগ বি ওয়াই স্কোয়ার যোগ বি জেড স্কোয়ার। তার মানে আমাদের ভেক্টর রূপে যদি দেওয়া থাকে কোনো দুইটা ভেক্টর, তাহলে এই ডান পাশের অংশটা কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো ডান পাশের অংশটা যদি কোনোভাবে জেনে যাই তাহলে থিটা বের করাটা কিন্তু একবারে ইজি। কজ ইনভার্স যদি করো তাহলে কিন্তু থিটাটা চলে আসবে। তো কিভাবে আমাদের প্রবলেমগুলো হতে পারে, প্রবলেমগুলো নিয়ে দেখি। তো আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়াল টু 30i ক্যাপ মাইনাস 100k ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 10k ক্যাপ। তো দুইটা ভেক্টরই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মাধ্যমে দেওয়া আছে। বলে দেওয়া হয়েছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো জিনিসটা আমরা করি চলো। তো আমাদের সরাসরি যে সূত্রটা আছে ওটা কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। তো প্রথমেই সূত্রটা লিখে ফেলি। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু এ এক্স বি এক্স যোগ এ ওয়াই বি ওয়াই যোগ এ জেড বি জেড ডিভাইড বাই এ ভেক্টর মডুলাস ইন্টু বি ভেক্টর মডুলাস। তাহলে আমি ডান পাশের অংশগুলো বের করব, তারপরে থিটাটা বের করব। তো ডান পাশের অংশগুলোর জন্য আমি এ ভেক্টর মডুলাস বি ভেক্টর মডুলাসের জন্য সূত্র লিখলাম রুট ওভার 30 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 100 হোল স্কোয়ার। আবার বি ভেক্টরের বেলাও রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 10 হোল স্কোয়ার। এগুলো আবার পরস্পরের মধ্যে যোগ আকারে আছে। তো এইখানে যদি আমি ক্যালকুলেটারে হিসাব করি তাহলে এ ভেক্টর মডুলাস আমার আসে 10 রুট 109 আর বি ভেক্টর আসে 5 রুট 5। তো এই টার্মগুলো আমরা হরে বসাতে পারবো। এবার সেই লবটা নিয়েও কাজ করব। লবটা নিয়ে কাজ করার জন্য এর আই ক্যাপের সহগ নিব, বি এর আই ক্যাপের সহগ নিব, গুণ করব। একইভাবে জে ক্যাপের সহগ গুণ করব। তো আমরা যদি গুণগুলো করি তাহলে এরকম কিছু আসে 30 ইন্টু 3, 0 ইন্টু 4, মাইনাস 100 ইন্টু মাইনাস 1। এখানে কিন্তু মাইনাস দেওয়াটা গুরুত্বপূর্ণ, সহগের মধ্যে কিন্তু মাইনাসটা থাকবে, কারণ মাইনাসের জায়গায় যদি শুধু 100 ইন্টু 10 দাও এই ক্ষেত্রে ইফেক্ট পড়ছে না, কারণ মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। বাট অনেকগুলো ক্ষেত্রে একটা প্লাস থাকলে একটা মাইনাস থাকলে কিন্তু এই ভ্যালুটা মাইনাস হয়ে যেত। যাই হোক, তো আমরা বসানোর সময় ভ্যালু একটু কেয়ারফুল থাকবো। তো আমরা ভ্যালুগুলো যদি বসিয়ে থাকি ডান পাশের অংশটা ক্যালকুলেটর হিসাব করলে আমার চলে আসে 0.934। অবশ্যই তোমরা ক্যালকুলেটর হিসাব করে নিবে। তো থিটার ভ্যালুটা আমার দরকার। তো পরের লাইনে যদি আমি
আমি কজ ইনভার্স করি ক্যালকুলেটরে, তো কজ ইনভার্স করলে আমার 20.96 ডিগ্রি এটা আমার চলে আসে। তার মানে এ ভেক্টরটা আর বি ভেক্টরটা পরস্পরের সাথে 20.96 ডিগ্রি কোণ করে রয়েছে। তো খুব ইজিলি আমরা এই ফর্মুলাটা মাথায় থাকলে ভ্যালুটা বের করে ফেলতে হবে। তো ফর্মুলাগুলো কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে। যাই হোক, তো এরপরে আমরা আসি আমাদের দ্বিতীয় ব্যবহার ডট গুণন বা স্কেলার গুণনের। দ্বিতীয় ব্যবহারটা হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা সেটা জানা যায় ডট গুণন বা স্কেলার গুণনের মাধ্যমে। তো বেসিক্যালি তো আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণই বের করতে পারি। মধ্যবর্তী কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে দুটো ভেক্টর লম্ব কিনা সেটা জানাই যায়। তো এই ক্ষেত্রে জানা যাওয়া এক জিনিস আর এটা থেকে আরেকটা সূত্র দাঁড় করাবো, সেটা আরেক জিনিস যেটা থেকে আমরা অনেকগুলো ভ্যালু খুব সহজে বের করে ফেলতে পারবো। তো এখানে একটা সূত্র দাঁড় করাবো আমরা। বেসিক্যালি দুইটা ভেক্টর ধরো আছে, এক্ষেত্রে স্পেসিফিকলি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে দুইটা ভেক্টর পরস্পর লম্ব। দুইটা ভেক্টর পরস্পর লম্ব যদি থাকে মানে থিটা 90 ডিগ্রি হয়, তো আমরা ডট গুণনের সূত্রটা লিখি। দুইটা সূত্র জানি, মান দেওয়া থাকলে এইভাবে করি আর ভেক্টর রূপে দেওয়া থাকলে এইভাবে করি। তো সূত্রগুলো লিখলাম, লিখে দুইটা ভেক্টর যেহেতু লম্ব অর্থাৎ থিটার মান 90, তাহলে 90 যদি আমি বসাই cos 90 ভ্যালু হচ্ছে আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, রাইট? জাস্ট আমি দুইটা ভেক্টর লম্ব ধরে নিয়ে আমি যদি cos 90 বসাই তাহলে এই অংশটা কিন্তু আর থাকছে না, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি দুইটা ভেক্টর যখন লম্ব তখন এ ভেক্টর ডট ভি ভেক্টর অর্থাৎ ax bx যোগ ay by যোগ az bz ইকুয়াল টু কত, 0। তাহলে প্রশ্নে যদি কখনো তোমাকে দুইটা ভেক্টর লম্ব এই কথাটা বলে দেওয়া থাকে, বলে দিল এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব, সি ভেক্টর আর ডি ভেক্টর পরস্পর লম্ব, তাহলে তুমি কিন্তু তাদের ডট গুণফল ইকুয়াল টু 0 এই সম্পর্কটা সরাসরি ব্যবহার করতে পারবে। ইনফ্যাক্ট দুইটা ভেক্টর লম্ব কি না তা যাচাই করার বেলাও তুমি যদি তাদের ডট গুণন করো আর ডট গুণফলের মানটা 0 আসে, তাহলে তুমি ডিসিশন নিতে পারবে হ্যাঁ যেহেতু তাদের ডট গুণফল 0 তাই তারা লম্ব। তো দুই রকমের ব্যাপার হতে পারে। তো আমরা একটা প্রবলেম দেখি, আমাদের জন্য আলোচনাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে 2m i cap minus 100 k cap, বি ভেক্টর দেওয়া আছে 3 i cap plus m j cap minus 10 k cap। বলে দেওয়া আছে এ আর বি পরস্পর লম্ব, তবে এম এর মান কত। তো আমাকে দুইটা ভেক্টরও দেওয়া আছে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখো এখানে আমাকে একটা চলক বা একটা আননোন ঢুকিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি এম, আর তারা পরস্পর লম্ব এটা বলে দেওয়া আছে, এটা ইম্পর্ট্যান্ট। আর এম এর মান মানে আননোনটার মান কত সেটা বের করতে বলা হয়েছে। যেহেতু তারা পরস্পর লম্ব বলে দেওয়া আছে, তো আমরা কাজ করি চলো। তো যেহেতু ভেক্টর দুইটা পরস্পর লম্ব এই কথাটা আমরা জানি, তাহলে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু ax bx যোগ ay by যোগ az bz ইকুয়াল টু 0 এই কথাটা লিখতে পারবো। কেননা লম্ব হলে এই কথাটা আমরা সরাসরি লিখতে পারি। তো axটা আসলে কত, axটা হচ্ছে i ক্যাপের সহগ, দ্যাট মিনস 2m, bxটা কত i ক্যাপের সহগ মানে 3, তাহলে এইটা আসলে কি 2m ইন্টু 3। একইভাবে এটা কত 0, এটা হচ্ছে m, 0 ইন্টু m, এটা হচ্ছে -100 -10 -100 ইন্টু -10, অর্থাৎ এরকম কিছু আমার থাকে। তো আমি জাস্ট ভ্যালুগুলো নিয়ে বসালে এখানে থাকবে কি 6m, এখানে 0 হয়ে যাবে, এখানে প্লাস 1000 পজিটিভ 1000 থাকবে। তো আমরা যদি ভ্যালুগুলো লিখি এরকম কিছু, তো এখান থেকে আমি এমটা হিসাব করতে চাইলে -100/6 অর্থাৎ -166.667। তো আমার একটা আননোন, সেই আননোনটা বের করে ফেলা যায়। সো এরকম প্রবলেমগুলো কিন্তু খুবই আসে, এগুলো সহজ প্রবলেম, বা জাস্ট একটু মাথাটা ঠান্ডা রেখে করতে হবে, ক্যালকুলেশনে ভুল না করলেই পুরো নাম্বার পাওয়া যাবে। যাই হোক, আমরা দুইটা ব্যবহার দেখে ফেললাম ডট গুণনের। ডট গুণন দিয়ে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জানা যায়, দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা সেটা জানা যায়। ইনফ্যাক্ট এরকম কয়েকটা ম্যাথ করা যায়। আরেকটা ব্যবহার আছে, বাট এই ব্যবহারটা শেখার আগে আমাদের একটা কনসেপ্ট আরেকটু ক্লিয়ার করা দরকার, যেটা আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। ওই ফার্স্ট ক্লাসের কনসেপ্টটাকে আমরা আরেকটু ডেভেলপ করব। অভিক্ষেপ আর উপাংশ, কি মনে হয় দুইটা কি একই জিনিস? না, অভিক্ষেপ আর উপাংশ দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তো অভিক্ষেপটা আসলে কি, যেটা আমরা শিখে এসেছি ফার্স্ট ক্লাসে, সেটা কিন্তু উপাংশ ছিল না, সেটা কিন্তু ছিল অভিক্ষেপ। কিন্তু তারা খুবই কাছাকাছি দেখে আমিও হয়তো অনেকবার উপাংশ বলেছি। তারা কতটা কাছাকাছি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, আর তাদের মধ্যে ভিন্নতাটা কি সেটা নিয়েও আলোচনা করব। তো আমরা ধরো এ ভেক্টরের ওপরে বি ভেক্টরের অভিক্ষেপ চাই, কিভাবে করতাম মনে আছে? বি ভেক্টরের চূড়ার বিন্দু থেকে মানে শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানতাম, ওই লম্বটা এ ভেক্টরটাকে ছেদ করত, যতটুকু অংশকে ধাক্কা পড়তো, অর্থাৎ আমরা ছায়া দিয়ে পড়েছিলাম, যতটুকু অংশের ছায়া পড়তো সেই অংশটাকে আমরা বলতাম এইভাবে প্রজেকশন অফ বি আপন এ, অর্থাৎ এ এর ওপরে বি এর অভিক্ষেপ। তো এভাবে আমরা পড়ে এসেছি। তো
এইটার পরে এসেছি আবার একইভাবে বি ভেক্টরের উপরে এ ভেক্টর ভি ভেক্টরের উপরে এ ভেক্টরের অভিক্ষেপ, এটাও কিন্তু আমরা করতে পারতাম। এর শীর্ষ থেকে বি এর উপরে লম্ব টানতাম, লম্ব টানলে যতটুকু অংশ ঢাকা পড়তো সেটাকে আমরা বলতাম প্রজেকশন অফ এ আপন বি, অর্থাৎ বি এর উপরে এ এর অভিক্ষেপ। তো এই অংশটা হচ্ছে বি এর উপরে এ এর অভিক্ষেপ। তো আমরা তো এগুলো শিখে এসেছি। সো এগুলো যাই ছিল এগুলো সবগুলো ছিল কিন্তু অভিক্ষেপ, কিন্তু উপাংশ কিন্তু ছিল না। তো উপাংশ আর অভিক্ষেপের মধ্যে তফাৎটা আসলে কোথায়? তোমরা নবম দশম শ্রেণীতে দ্রুতিও পড়েছ, তোমরা নবম দশম শ্রেণীতে বেগও পড়েছ, রাইট? দ্রুতি আর বেগ এই দুটো জিনিস কি একই? না। দ্রুতি কি ছিল? স্কেলার রাশিটা ছিল না। আর বেগ কি ছিল? স্কেলারটার মানে মানও ছিল, দিকও ছিল। তো দ্রুতির মান, বেগের মানটাই কিন্তু আসলে দ্রুতি, রাইট? আবার দ্রুতির সাথে যদি কোনোভাবে দিক জড়িয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু সেটা বেগ হয়ে যায়। জিনিস দুইটা কাছাকাছি, বাট জিনিস দুইটা কিন্তু একই না, একটা স্কেলার আর একটা ভেক্টর। তো আমি তোমাদের জাস্ট ওই রেফারেন্স দিয়েই বোঝাতে চাই, অভিক্ষেপ আর উপাংশ ওর মধ্যেও সেই সামান্য পার্থক্যটুকুই রয়েছে। অভিক্ষেপ হচ্ছে শুধু মান, মানে স্কেলার পার্টটা, আর উপাংশ হচ্ছে মান সহ দিক। মানে অভিক্ষেপ থেকে তুমি জানতে পারবে কার ওপরে কার ছায়া, ছায়ার মানটা কত, কার উপরে কার ছায়া সেটার দিকটা জানতে পারবে না। তো উপাংশ দিয়ে তুমি দিকটাও জানতে পারবে। দ্যাট মিনস খুব সহজে যদি বলি, অভিক্ষেপে শুধু মান থাকবে, দ্যাট মিনস অভিক্ষেপ ইকুয়াল টু 20, অভিক্ষেপ ইকুয়াল টু 30, এরকম ভ্যালু হবে। আর উপাংশের বেলায় কি হবে? উপাংশ ইকুয়াল টু 30 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ মাইনাস 7 k ক্যাপ, এরকম i ক্যাপ j ক্যাপ k ক্যাপ থাকবে। অর্থাৎ এটা যেহেতু একটা ভেক্টর, তার মানে এখানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এই অংশটা কিন্তু তোমার থেকে যাবে। তো এই তফাৎটার জন্য আমরা এইখানে যেই জিনিসগুলো বের করি, এগুলো কি ছায়ার দৈর্ঘ্যের মান, এগুলো শুধু মান ছিল, দ্যাট মিনস এগুলো অভিক্ষেপ। এটাকে যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মাধ্যমে প্রকাশ করা যেত, এই লাল অংশটাকে, তাহলে আমরা বলতে পারতাম এটা একটা উপাংশ। তো এখনকার আলোচনায় আমরা এটাই আসলে শিখব, কিভাবে অভিক্ষেপ থেকে উপাংশ যেতে হয়, কিভাবে উপাংশ থেকে অভিক্ষেপে আসতে হয়। খুবই ইম্পর্টেন্ট এই আলোচনাগুলো। ইনফ্যাক্ট আমাদের ম্যাথেও, উচ্চতর গণিতেও এই আলোচনাগুলো কাজে লাগে। তো আমরা উপাংশ আর অভিক্ষেপের মধ্যে সম্পর্ক নিয়ে প্রথমে কথাবার্তা বলবো। তো অভিক্ষেপ যেহেতু মান, তার মানে উপাংশ যেহেতু ভেক্টর, উপাংশ ভেক্টরের যদি কেউ মডুলাস করে, অর্থাৎ উপাংশকে তোমার ধরো এই লাইনটা দিয়ে তোমাকে যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে উপাংশ ভেক্টরটা তোমাকে দেয়া আছে কিভাবে? 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 7k ক্যাপ, এভাবে ধরো দেয়া আছে উপাংশ ভেক্টরটা। তো এটার মানটা তুমি বের করতে পারবে না, জাস্ট যে কোনো একটা ভেক্টরের মান যেভাবে বের করতে, রুট ওভার ভেক্টরের আই ক্যাপের সহগ স্কোয়ার যোগ জে ক্যাপের সহগ স্কোয়ার যোগ কে ক্যাপের সহগ স্কোয়ার, এগুলো আবার যোগ। তাহলে ওইভাবে জাস্ট তুমি যদি মানটা বের করো, জাস্ট একটা ভ্যালুতে নিয়ে আসো, তাহলে যেটা আসবে সেটাই আসলে কি? অভিক্ষেপ। তাহলে উপাংশ ভেক্টর থেকে জাস্ট মডুলাস করলেই কিন্তু অভিক্ষেপটা পাওয়া যায়। এটা হচ্ছে কখনো উপাংশ দেওয়া থাকলে অভিক্ষেপ জানতে চাইলে কিভাবে করবে। আবার উল্টাটাও তো হতে পারে, তাই না? তোমাকে অভিক্ষেপ দেওয়া আছে, উপাংশ বের করা দরকার, তখন কিভাবে করবে? তখন সম্পর্কটা হবে এরকম। অভিক্ষেপ যেহেতু মান, এটা ধরো তোমাকে দেওয়া আছে কোনো জিনিসের উপরে আরেকটা জিনিসের অভিক্ষেপের মান 50, তো এটা থেকে তোমাকে উপাংশ বের করতে বললো, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মাধ্যমে নিতে বললো। তাহলে উপায় কি? আমি তোমাদের আগে একক ভেক্টরের ক্লাসটাতেও বলেছি, একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টর যা কোনো একটা মানকে কনভার্ট করে দিতে পারে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মাধ্যমে। অর্থাৎ কোনো একটা মানকে ভেক্টরে নিতে চাও, সো তোমার উপায় কি? একক ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করো। তার মানে অভিক্ষেপ যেহেতু মান, এটাকে একটা ভেক্টরে নেওয়ার প্রয়োজন। তো আমরা একটা একক ভেক্টর যদি দিয়ে গুণ করি তাহলে এটা কিন্তু ভেক্টর হয়ে যাবে, দ্যাট মিনস উপাংশ চলে আসবে। এটা একটা গুণফলটা একটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মাধ্যমে রাশিমালা থাকবে। এখন প্রশ্ন হতে পারে, একক ভেক্টর তো অনেকগুলো, কোন একক ভেক্টরটা দিয়ে গুণ দিব? আর এটার উত্তর হচ্ছে খুব সহজ, যার ওপরে অভিক্ষেপ নিচ্ছ তার একক ভেক্টর। তো এই জিনিসটা আমি একটু ভ্যালু দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এক্সাম্পল দিয়ে বুঝাই। এখানে আমরা এ এর ওপরে বি এর অভিক্ষেপ বের করেছি, যেটা ছিল এটা এ এর ওপরে বি এর অভিক্ষেপ। তো এটার ভ্যালুটা আমরা লিখতাম এভাবে, প্রজেকশন অফ বি আপন এ। এটার সূত্র আমরা শিখে এসেছি ফার্স্ট ক্লাসে, একদম ফার্স্ট ক্লাসের পড়া, ভি ভেক্টর মডুলাস কস থিটা, যার আমরা এভাবে পড়েছিলাম, যার অভিক্ষেপ নিতে হয় তার মান ইন্টু যার সাথে অভিক্ষেপ নিতে হয়, যেমন যা ওর অভিক্ষেপ নিচ্ছ ওর মান বি ভেক্টরের মান, আর যার সাথে অভিক্ষেপ নিচ্ছ তার সাথে কোণের কোসাইনের মান। তো এটা আমরা শিখে এসেছি, এটা ছিল একটা মান মানে অভিক্ষেপ। তো এইটা থেকে তোমার ধরো উপাংশে যাওয়া চাই, তো তুমি এ এর ওপরে বি এর উপাংশ ধরো চাও, এ এর ওপর বি এর উপাংশ, এ এর ওপর বি এর উপাংশ, এটাকে তুমি লিখতে পারো, অভিক্ষেপটা তো থাকবেই, সাথে একটা একক ভেক্টর। এখন আসি কোন একক ভেক্টর, এটা খেয়াল করো, ইম্পর্টেন্ট একটা জিনিস, কার ওপরে অভিক্ষেপটা পড়েছে বা কার ওপরে উপাংশটা নিচ্ছ,
এ এর ওপরে না, তাই এ এর একক ভেক্টর। তো উত্তর হচ্ছে যার ওপরে অভিক্ষেপ নিচ্ছ তার একক ভেক্টর। তো আমরা অভিক্ষেপ নিয়েছি বি এর, কিন্তু কার ওপরে নিয়েছি? এ এর ওপরে। তো একক ভেক্টরটা নিব কার? যার ওপরে অভিক্ষেপটা পড়েছে সেটা, খেয়াল রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমার অভিক্ষেপ অংশটা, এটা হচ্ছে একক ভেক্টর অংশটা। তো অভিক্ষেপের সূত্র ভাঙালে এটা, আর এটা হচ্ছে একক ভেক্টরের অংশটা। এগুলো কিন্তু সবই সূত্র। আবার একইভাবে তোমাদের আরেকটু ক্লিয়ার করার জন্য কনসেপ্টটা আরেকবার এক্সাম্পল দেখি আমরা। এটাকে কি বলতাম? এটাকে বলতাম বি এর ওপরে এ এর অভিক্ষেপ, অর্থাৎ প্রজেকশন অফ এ আপন বি, যেটাকে ভ্যালু আকারে লিখলে এ মডুলাস কস থিটা, কারণ এ এর অভিক্ষেপ নেওয়া হচ্ছে এ এর মান আর কস থিটা। তো এখন এই এ মডুলাস কস থিটা অংশটা, এটা তো অভিক্ষেপ শুধু মান, তো এটাকে আমরা উপাংশ নিতে চাইলে কোন একক ভেক্টর দিয়ে গুণ দিব? তোমরাই বলো। আমরা বি এর একক ভেক্টর দিয়ে গুণ দিব, কারণ এখানে অভিক্ষেপটা কার? আসলে অভিক্ষেপটা এ এর, আর কার ওপরে? আসলে অভিক্ষেপটা বি এর ওপরে। তো যার ওপরে অভিক্ষেপ তার একক ভেক্টরটা দিয়ে গুণ যাবে অভিক্ষেপের মানটাকে, তবে যেই মানটা থাকবে এই গুণফলটা, এটাকে আমরা উপাংশ বলবো। এটা একটা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের মাধ্যমে ভ্যালু থাকবে। তো আমরা দেখলাম অভিক্ষেপ আর উপাংশের মধ্যে তফাৎ, অভিক্ষেপ থেকে কিভাবে উপাংশে যাওয়া যায়, উপাংশ থেকে কিভাবে অভিক্ষেপে আসা যায়। তো আমরা পড়ছিলাম কি? আমরা পড়ছিলাম ডট গুণনের ব্যবহার। তো ডট গুণনের ব্যবহারের মধ্যে আমরা এই কথাগুলো এর জন্য বললাম যে অভিক্ষেপ বের করার একটা সূত্র তো এটা, এই সূত্র বা এই সূত্র একই কথা। অভিক্ষেপ বের করার আরও সূত্র রয়েছে, যেটা আমার আসবে কার থেকে? যেটা আমার আসবে ডট গুণন থেকে। তো আমরা ডট গুণন বা স্কেলার গুণন যদি করি, ডট গুণন এ আর বি এর যদি করি, তাহলে ডট গুণনের সূত্র আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ মডুলাস বি মডুলাস কস থিটা এ এক্স বি এক্স যোগ এ ওয়াই বি ওয়াই যোগ এ জেড বি জেড। সূত্রটা আমরা জানি। চিন্তা করে দেখো, আমরা অলরেডি অভিক্ষেপের একটা সূত্র জানি, এ এর ওপরে বি এর অভিক্ষেপ, যেটাকে বলি বি মডুলাস কস থিটা। এই ভেক্টরের ডট গুণটার মধ্যে বা গুণফলটার মধ্যে কিন্তু বি মডুলাস কস থিটা টার্মটার উপস্থিত, তাই না? তো এই বি মডুলাস কস থিটা টার্মটাকে তুমি এক পাশে রাখো, এ মডুলাসটাকে ওই পাশে যদি পাঠিয়ে দাও, তাহলে কি তুমি এভাবে লিখতে পারো না? এ এর ওপরে বি এর অভিক্ষেপ বি মডুলাস কস থিটা, এই যে বি মডুলাস কস থিটা। আর এই বি মডুলাস কস থিটাই আসলে কার সমান হবে? এ এক্স বি এক্স যোগ এ ওয়াই বি ওয়াই যোগ এ জেড বি জেড ডিভাইড বাই এ মডুলাসের সমান হবে না? তাহলে এইটা কিন্তু একটা সূত্র। এটা কার সূত্র? এটা হচ্ছে এ এর ওপরে বি এর অভিক্ষেপ নির্ণয়ের আরেকটা সূত্র। আমরা বলেছিলাম আরেকটা সূত্র আমরা শিখবো অভিক্ষেপের, এটা ছাড়াও, এটা যেটা ফার্স্ট ক্লাসে পড়া ছিল, এটা হচ্ছে সেই সূত্র যেটা ডট গুণন থেকে আসে। তোমরা বলতে পারো অলরেডি তো একটা সূত্র জানি, আরেকটা সূত্র শিখার কি দরকার? দরকার আছে এর জন্য যে এই সূত্রটা তুমি ব্যবহার করতে পারতে কখন? এই সূত্রটা তুমি ব্যবহার করতে পারতে যদি যার অভিক্ষেপ বের করব তার মান দেওয়া থাকে, আর যার সাথে অভিক্ষেপ বের করব তার সাথে মধ্যবর্তী কোণ দেওয়া থাকে। কিন্তু আমাদের বেশিরভাগ প্রশ্নগুলোতেই কিন্তু এরকম থাকবে না। আমাদের বেশিরভাগ প্রশ্নগুলোতে থাকবে এরকম, এ ভেক্টর ইকুয়াল টু সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ সামথিং কে ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ সামথিং কে ক্যাপ। যেটা বলতে চাচ্ছি, এ আর বি ভেক্টরগুলো তোমাকে ভেক্টর প্রকাশের মাধ্যমে দেওয়া থাকবে। তো ভেক্টর প্রকাশের মাধ্যমে দেওয়া থাকলে কিন্তু তুমি এইভাবে এই প্রসেসের চেয়ে অনেক সহজেই করে ফেলতে পারো। কারণ ভেক্টর প্রকাশের মাধ্যমে দেওয়া থাকলে লবের টার্মটা তো জাস্ট দেখে দেখে বসানো, এ এর সহগ, এ এর আই ক্যাপের সহগ, বি এর আই ক্যাপের সহগ, এ এর জে ক্যাপের সহগ, বি এর জে ক্যাপের সহগ, লব টার্মটা জাস্ট দেখে দেখে বসাবা, গুণ করবা। আর এ মডুলাস যে টার্মটা, এটা হচ্ছে কি রুট ওভার এ এক্স স্কোয়ার যোগ এ ওয়াই স্কোয়ার যোগ এ জেড স্কোয়ার দিয়ে বসালেই তুমি কিন্তু এই ডান পাশের অংশটা ইজিলি পেয়ে যেতে পারো, এটার চেয়েও, রাইট? তার মানে এটা আমরা ব্যবহার করি কখন? এটা ব্যবহার করি যখন ভেক্টরগুলো ভেক্টর প্রকাশের মাধ্যমে দেওয়া থাকে। আর এটা ব্যবহার করি কখন? এটা ব্যবহার করি যখন যার উপাংশ নিব বা অভিক্ষেপ নিব তার মানটা সরাসরি, আর যার সাথে অভিক্ষেপ নিব তার কোসাইন যেটা সেটা দেয়া থাকে। বুঝা গেছে? তো একইভাবে আমি তোমাদের আরেকটাও দেখাই ক্লিয়ার হওয়ার জন্য। বি এর ওপরে এ এর অভিক্ষেপের সূত্র শিখে এসেছি, এ এর অভিক্ষেপ নিচ্ছি এ মডুলাস কস থিটা। এখন এইটাকে আমরা এই টার্মটার সাথে যদি দেখতে চাই, এখানে এ মডুলাস কস থিটাটাকে রেখে বি মডুলাসটাকে ওপাশে যদি পাঠিয়ে দিই, তাহলে আরেকটা সূত্র চলে আসে একই জিনিসের, বি এর ওপরে এ এর অভিক্ষেপের আরেকটা সূত্র এ এক্স বি এক্স যোগ এ ওয়াই বি ওয়াই যোগ এ জেড বি জেড ডিভাইড বাই বি ভেক্টর মডুলাস। তাহলে খেয়াল করে দেখো, যার ওপরে অভিক্ষেপ নেওয়া হচ্ছে সেটাকে কিন্তু ডট গুণনটার নিচে মডুলাস রূপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর ওপরে অভিক্ষেপ নেওয়া হয়েছিল, ডট গুণনটা লবে রেখে এ মডুলাসটাকে হরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ভালো করে চর্চা করতে হবে, সূত্রগুলো লেখা, কোনটা আসছে কোনটা না আসছে এগুলো ভালো করে চর্চা করতে হবে। তো যাই হোক, এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা একটা ম্যাথ দেখব আর অভিক্ষেপ উপাংশের ধারণাটাও আরেকটু ক্লিয়ার করব। তো আমাদের প্রবলেম দেওয়া আছে
দুইটা ভেক্টর দেওয়া আছে আমার, a ভেক্টর 30i ক্যাপ মাইনাস 100k ক্যাপ, b ভেক্টর 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 10k ক্যাপ হলে a এর ওপর b এর উপাংশ নির্ণয় করো। এখানে এটা ইম্পর্টেন্ট, কি বলে দেওয়া আছে, উপাংশ বের করতে বলে দেওয়া আছে। সো অভিক্ষেপ বললে কিন্তু একরকম করতে হতো, আর উপাংশ বের করতে করলে কিন্তু আর একটু বেশি কাজ করতে হবে। তো আমাদের উপাংশ বের করতে বলে দেওয়া আছে, সমস্যা নেই, চলো আমরা করি। তো প্রথমত খেয়াল রাখবে, অভিক্ষেপ বের করতে বলুক বা উপাংশ বের করতে বলুক, তোমার প্রথম কাজই হবে সবসময় অভিক্ষেপ বের করা। দ্যাট মিনস এই ম্যাথটাকে আমরা প্রথম কাজ হিসেবে বলতে পারি অভিক্ষেপ আমি বের করব, পরের কাজ আমার হবে অভিক্ষেপ থেকে আমি উপাংশ বের করব। তো এই জিনিসটা একটু কনসেপচুয়ালি ক্লিয়ার রাখতে হবে। যদি শুধু অভিক্ষেপ বের করতে বলতো তাহলে হয়তো এতটুকু কাজ করেই শেষ হয়ে যেত, আর উপাংশ বের করতে বললে এটা করার পরেও এই অংশটাও করতে হবে। তো চলো করি। তো প্রথম অংশটা একদম সহজ, অভিক্ষেপ বের করা, a এর উপরে b এর অভিক্ষেপ আমি বের করব। লিখতে পারতাম b মডুলাস cos থিটা, কিন্তু ওইটা লিখলাম না, কারণ আমাকে ওইভাবে ডাটাগুলো দেয়ানি, মধ্যবর্তী কোণ দেয়ানি। তো আমি এর চেয়ে যেটা আমার ভেক্টর রূপে দেওয়া থাকলে যেই প্রসেসটা, সেই প্রসেসে লিখলাম। এটা আসছে কোথা থেকে, ডট গুণন থেকে। তো ax bx যোগ ay by যোগ az bz, মানে উপরে যাচ্ছে ডট গুণন আর নিচে যাচ্ছে হচ্ছে কি a ভেক্টরের মডুলাসটা। যাই হোক, তো আমরা উপরের পার্টটা দেখে দেখে বসাতে পারবো না, 30 × 3, এখানে 0 × 4 মাইনাস 100 × মাইনাস 10। নিচের পার্টটাও যেটা a ভেক্টরের মান, সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি, √30 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার। সো এখানে প্লাস মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 100 স্কোয়ার হতো, যেহেতু মাইনাস ব্র্যাকেটের উপর পুরাটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার থাকা না থাকা, মানে স্কোয়ার থাকলে মাইনাস থাকা না থাকা সেম কথা। সো আমি এখানে শুধু পজিটিভ 100 নিয়েছি। জাস্ট তোমরা ভ্যালুগুলো বসাবে, এই ভ্যালুগুলো বসানোতে কারোরই সমস্যা থাকার কথা না আগের ক্লাসগুলো করলে। তো এখানে আমি ভ্যালুগুলো বসালে আমার অ্যান্সার হিসাবে আসে √109। তো এইটা আমার চলে আসলো কি, এটা আমার চলে আসলো b এর অভিক্ষেপ a এর ওপরে। তো অভিক্ষেপটা আমরা পেয়ে গিয়েছি, তো অভিক্ষেপ থেকে এখন উপাংশ নির্ণয়ের পালা। তো অভিক্ষেপ থেকে উপাংশ নির্ণয়ের বেলায় যদি আমি দেখি, আমাদের অভিক্ষেপের সাথে একটা একক ভেক্টর গুণ দিতে হয়। আর একক ভেক্টরটা কোনটা হয়, যার ওপরে উপাংশ বা যার ওপরে অভিক্ষেপটা তার একক ভেক্টরটা হয়। অর্থাৎ a এর ওপরে b এর উপাংশ এখানে হয়েছে, তো a এর একক ভেক্টরটা তোমরা এখানে গুণ দিবে। তো a এর একক ভেক্টরটা তোমরা যদি এখানে গুণ দাও, তাহলে এটা তোমার অভিক্ষেপ, এটা তোমার উপাংশ, এটা তোমার একক ভেক্টর, তাহলে অভিক্ষেপ গুণ একক ভেক্টর এই পুরাটা মিলে হয়ে যাবে তোমার উপাংশ। তো তার মানে বোঝা গেল আমাদের এই জিনিসটা তো অলরেডি বের করেছি, √109, এই জিনিসটা আমাদের বের করা দরকার। তো এই জিনিসটা বের করতে চাই, একক ভেক্টর বের করতে চাই। তো একক ভেক্টর বের করার জন্য আমার সূত্র আছে a ক্যাপ ইকুয়াল টু a ভেক্টর ডিভাইড বাই a ভেক্টরের মডুলাস। সো a ভেক্টরটা যেটা, এটা আমরা ভেক্টর রূপেই বসাবো, একক ভেক্টরের ক্লাস করে এসেছো তোমরা, তো আমরা এরকমই করেছিলাম একটা জিনিস। সো ভেক্টর রূপেই বসালাম, আর নিচে বসাবো মানটা, তো মানটা আমরা আবারও বের করে নিয়েছি, √30 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। সো নিচে মানটা, তো এই পুরো অংশটাই কিন্তু একক ভেক্টর, এটা কিন্তু a ক্যাপ যেটা, মানে a এর একক ভেক্টর। তার মানে আসলে গুণ যাচ্ছে কি এই জিনিসটা আর a ক্যাপ এই জিনিসটা। সো আমরা ভ্যালুগুলো নিয়ে বসাই। তো যদি বসাই তাহলে এরকম কিছু আমার হয়। এখানে √109 দুইটাই আছে, এখানে গুণ একটা উপরে আছে একটা নিচে আছে। সো আমরা এটা কাটাকাটি করে ফেলতে পারি, কাটাকাটি করে ফেললে আমার এরকম কিছু থাকে, √109 চলে গেল। তো এখানে 30i ক্যাপ মাইনাস 100k ক্যাপ ডিভাইড বাই 10। তো 10টাকে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারি, এখানে পাঠিয়ে দিতে পারি, 10টাকে ডিস্ট্রিবিউট করে দিলে আমার এরকম কিছু থাকে। সো এই যে এই জিনিসটা আসলো, এই জিনিসটা তোমরা যদি ভ্যালু বের করো না, ভ্যালু বের করো বলতে √3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 10 স্কোয়ার করো, তাহলে দেখবা √109ই আসছে। অর্থাৎ এটা কিন্তু তোমার সেই উপাংশটা, আর এটা হচ্ছে অভিক্ষেপটা। তো আমাদের উপাংশ জানতে চাওয়া হয়েছে বলে আমাদের এই স্টেপগুলো করে আসতে হয়েছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অভিক্ষেপ আর উপাংশের মধ্যে তফাৎ। তোমাদের ম্যাথে এটা অনেক বেশি হেল্প করবে, ইনফ্যাক্ট ফিজিক্সও এটা অনেক বেশি হেল্প করবে, কারণ অভিক্ষেপ উপাংশ এগুলোর ভাষাগত জটিলতাটাও অনেকে ভুল করে ফেলে। সো দুইটা ডিফারেন্ট কেস। তো আজকে এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্রস গুণফল আছে, ক্রস গুণফলের ব্যবহার নিয়ে আলোচনা করব। আর শূন্য ভেক্টর বা নাল ভেক্টর নামে একটা টার্ম আছে, সেটা নিয়েও আমাদের আলোচনা থাকবে। ধন্যবাদ সবাইকে।